তো যে ফার্স্ট চ্যাপ্টার আমাদের, তো ফার্স্ট চ্যাপ্টারটা বারবার বেশি করে বলতেছি কেন, এটা হচ্ছে সহজ আছে, প্লাস যেন এটা থেকে আনসার করতে পারো, এর জন্য হচ্ছে যে এই চ্যাপ্টারটা বারবার বলতেছি যে ভালো করে পড়তে হবে। তো ফার্স্ট চ্যাপ্টারে আমরা অলরেডি হচ্ছে যে শীট আপলোড করে দিছি। তো শীট দেখে যতটুকু বুঝছো, তারপর আমি একটু দ্রুত রিভিশন দিয়ে দিই আর কি। হ্যাঁ, তো এইটা হচ্ছে যে ফার্স্ট স্লাইডের ফার্স্টে ছিল যে বিগত বছরের কোশ্চেন সমূহ ঢাকা বোর্ডের মানে ক খ গ আর এমসিকিউ কয়টা করে আসছে ইন ডিটেলস এগুলা দেওয়া আছে, ঠিক আছে। তো এগুলা তো কোশ্চেন প্যাটার্ন দেখলে বোঝা যায় যে কোন পার্ট থেকে কতগুলা কোশ্চেন আসছে, তাই না? তো আর এই চ্যাপ্টার থেকে দেখো প্রতিবারই হচ্ছে যে সৃজনশীল আসছেই, ঠিক আছে। তো প্রথম হচ্ছে যে 24-এ আসে নাই, কারণ 24-এর সিলেবাস হচ্ছে যে অন্যরকম ছিল, এর জন্য আর কি, ঠিক আছে। তো প্রত্যেক বছর দেখো তারপরে থেকে সব বছরে কিন্তু হচ্ছে যে এই চ্যাপ্টার থেকে কোশ্চেন আসছে। তো এইবার হচ্ছে যে যেহেতু শর্ট সিলেবাস, এর জন্য বলছি যে এই চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে কোশ্চেন আসার সম্ভাবনা 80% এর উপরে। তো যাই হোক, কথা না বাড়িয়ে আসছে যে আমরা ক্লাস শুরু করে দেয় আর কি। হ্যাঁ, তো গুরুত্বপূর্ণ টপিকস গুলা যদি বলি, তাহলে এক এক টপিক থেকে কতগুলা কোয়েশ্চেন আসছে দেখতেই পারতেছেন যে এতগুলো আছে যে কোয়েশ্চেন আসছে। তো এর জন্য এই টপিকস প্রত্যেকটাই কি ইম্পর্টেন্ট, তো এই টপিকস গুলাই আমরা হচ্ছে যে আজকে কভার করব। তো আমি একটু ফাস্ট করব, তো না বুঝলে মানে আমাকে জানাই না আর কি, ঠিক আছে। তো এরপরে আসেন হচ্ছে যে এই যে যে স্টার্টিং ওভারভিউ আর কি, যে বায়োলজি। তো বায়োলজি হচ্ছে যে এর জন্য কাকে বলা হয়, অর্থাৎ হচ্ছে অ্যারিস্টটল, অর্থাৎ ফাদার বলা হয় বায়োলজি, ঠিক আছে। তো উনি হচ্ছে যে কি বললেন যে হচ্ছে যে বায়োলজিকে দুইটা এখন মানে শব্দের ওয়ার্ডে ভাঙলেন, সেটা হচ্ছে দুইটা হচ্ছে গ্রিক ওয়ার্ড, একটা হচ্ছে বায়োস আর একটা হচ্ছে যে লোগোস। আমি বলছি লোগোস বলতে লজি ওয়ার্ড থেকে লোগোস আসছে, ঠিক আছে। আর বায়ু হচ্ছে যে জীবন, অর্থাৎ বায়ুস মানে হচ্ছে জীবন, আর লজি থেকে লোগোস আসছে, অর্থাৎ গ্রিক ওয়ার্ড হচ্ছে লোগোস থেকে লজি ওয়ার্ড আসছে। আর আমি একটা কথা বলছিলাম যে প্রতিটা শব্দের মধ্যে যদি কোনো শব্দের মধ্যে লজি ওয়ার্ড থাকে, তাহলে ওই শব্দের সাথে জ্ঞানের একটা সম্পর্ক আছে, ঠিক আছে। তো এখন আমরা বলতেছি এই বায়োস জিনিসটা কি, বায়োস হচ্ছে যে সজীব প্রোটোপ্লাজমে গুণাবলী। এখন আমি বলছিলাম এই সজীব প্রোটোপ্লাজমে গুণাবলী কাদের মধ্যে থাকে, বলছিলাম হচ্ছে যে কোষপ্রাচীর যাদের মধ্যে আছে, কোষপ্রাচীর। দেন হচ্ছে যে সাইটোপ্লাজম অঙ্গাণু যাদের মধ্যে আছে, সাইটোপ্লাজমে অঙ্গাণু। তো সাইটোপ্লাজম অঙ্গাণু আবার হচ্ছে যে এই জিনিসটা কি, এটা হচ্ছে দ্বিতীয় চ্যাপ্টার, ইন ডিটেলস বলবো না আর কি, ঠিক আছে। আর কি থাকবে, নিউক্লিয়াস যাদের মধ্যে থাকবে। তো এই তিনটা জিনিস যাদের মধ্যে থাকবে তাদেরকে বলবো আমরা হচ্ছে যে কি, সজীব প্রোটোপ্লাজমে গুণাবলী সম্মিলিত হচ্ছে যে জীব। আর এই যে যে হচ্ছে জীবন সম্পর্কিত জ্ঞান, সেটা কি বলতেছি নলেজ অ্যাবাউট লাইফ, ঠিক আছে। তো এখন বলছি বায়োলজির হচ্ছে যে প্রকারভেদের যদি ক্ষেত্রে আসি, একটা ধরনের উপর ডিপেন্ড করে আর একটা দিক বা বিস্তার, অর্থাৎ দিক বা বিস্তার বলতে বোঝাচ্ছে অ্যাপ্লাইড শাখা। হ্যাঁ, তো এইটার হচ্ছে যে পরিসরটা কেমন। তো ধরনের উপর মানে জীববিজ্ঞান দুই প্রকার, একটা উদ্ভিদ বিজ্ঞান আর একটা প্রাণী বিজ্ঞান, অর্থাৎ একটা বোটানি আর একটা হচ্ছে জুওলজি। দিক বা বিস্তারের উপর দুই প্রকার, একটা হচ্ছে ভৌত বিজ্ঞান আর হচ্ছে ফলিত বিজ্ঞান। এই ভৌত বিজ্ঞানের আরেক নাম বলছিলাম কি, মৌলিক শাখা বলছিলাম, তাই না? তো মৌলিক শাখা বা তত্ত্বীয় শাখা। তো মৌলিক, তত্ত্বীয় বা ফিজিক্যাল বিজ্ঞান যেটা বলে, ঠিক আছে। তো ফিজিক্যাল বিজ্ঞান। আর ফলিত শাখা বলতে কি বোঝায়, ফলিত শাখা হচ্ছে অ্যাপ্লাইড শাখা, অর্থাৎ ওই ভৌত শাখারই অ্যাপ্লাইড পার্ট যেটাকে বলে ওইটারে বোঝাইতেছে ফলিত শাখা। তো আমরা হচ্ছে যে এই উদ্ভিদ বিজ্ঞান আর প্রাণী বিজ্ঞান তো আমরা জানি উদ্ভিদ কোনগুলা আর প্রাণী কোনগুলা, তাই না? তো এখন আসেন ভৌত শাখা হচ্ছে ফলিত শাখা। এখন যেহেতু দুইটাই হচ্ছে যে লৌকিক বা বিস্তারের উপর ডিপেন্ড করা বিভক্ত, তাহলে আমরা যদি ভৌত শাখাগুলোর নামগুলা জানি, তাহলে ফলিত শাখাগুলো ইজিলি বলে দিতে পারবো এটা ফলিত শাখা। তো ভৌত শাখার সংখ্যাটা খুবই কম, অর্থাৎ 11টা নাম করলেই হচ্ছে যে ভৌত শাখা হচ্ছে যে জানা যায়, আর বাকিগুলো হচ্ছে যে ফলিত শাখা। তো 11টা হচ্ছে যে নাম বলছি, এটা হচ্ছে ঠুটস্থ থাকতে হবে, যাতে কোশ্চেন আসলে এমসিকিউ বলে না, থিওরিটিক্যালি বলে না, যেন আনসার করা যায়। তো এই 11টার নাম হচ্ছে যে যেভাবে দেওয়া আছে এভাবে মুখস্থ করে পারবো, অর্থাৎ মর্ফোলজি, সাইটোলজি, হিস্টোলজি, ফিজিওলজি, ইকোলজি, এমব্রায়োলজি, এন্ডোক্রাইনোলজি, ট্যাক্সোনমি, জেনেটিক্স, বায়োজিওগ্রাফি, ইভোলিউশন, যে মানে যেভাবে আছে এইভাবে মুখস্থ করলে দ্রুত হয়ে যাবে, ঠিক আছে। তো এডি মুখস্থ আমি জানি পারেন, তারপরেও বলে দিতেছি যে এটা যদি নাও পারেন তাও একটু মুখস্থ করে ফেলেন আর কি। আর এটা মুখস্থ করলেই হবে না, এটার মিনিং করতে হবে। মর্ফোলজি মানে কি, অঙ্গ সংস্থান বিদ্যা। কারণ অঙ্গ সংস্থানের দুইটা পার্ট হয়, একটা হচ্ছে যে বাহ্যিক আর একটা অভ্যন্তরীণ, অর্থাৎ ইন্টারনাল আর এক্সটার্নাল, তাই না? এটা তো আমরা জানি, এটাও কিন্তু অনেক সময় হচ্ছে এমসিকিউ তে দেয়া দেয়। তো এটাও মনে রাখতে হবে, এক্সটার্নাল, এক্সটার্নাল। তো এরপরে সাইটোলজি, সাইটোর সাথে কি বলছিলাম, সেলের একটা সম্পর্ক। সেল মানে কি কোষ, তার মানে সাইটোলজিতে কোষ নিয়ে আলোচনা করছে। হিস্টোলজি মানে কি, যেখানে হচ্ছে যে টিস্যু নিয়ে আলোচনা করছে, অর্থাৎ হিস্টোরি, কার হিস্টোরি, টিস্যু। ফিজিওলজি হচ্ছে শরীরবিদ্যা। এরপর হচ্ছে ইকোলজি মানে হচ্ছে বাস্তুতন্ত্র, তাই না? আর এমব্রায়োলজি, ব্রায়োর সাথে কি ভ্রূণের সম্পর্ক, তাহলে মানে ভ্রূণ বিদ্যা। এন্ডোক্রাইনোলজি, ক্রায়োনোলজি মানে হচ্ছে হরমোন বিদ্যা, যেখানে হরমোন নিয়ে আলোচনা করছে, তাই না?
তো ট্যাক্সোনমি মানে হচ্ছে ট্যাক্সনের সাথে হচ্ছে যে শ্রেণীবিন্যাসের সম্পর্ক। তাহলে ট্যাক্সোনমি মানে হচ্ছে যে শ্রেণীবিন্যাস বিদ্যা। জেনেটিক্স হচ্ছে যে বংশ গতিবিদ্যা, জেনেটিক্স জিন প্রকৌশল। আর হচ্ছে বায়োজিওগ্রাফি হচ্ছে যে জীবভূগোল। আর ইভলিউশন মানে হচ্ছে বিবর্তন অর্থাৎ পরিবর্তন মানে চেঞ্জেসটা আর কি, ঠিক আছে। তো এই 11টার নাম বলছে হচ্ছে যে খুবই 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 ইম্পর্টেন্ট। আর এই নামটা মুখস্থ থাকলে আমরা আলটিমেটলি হচ্ছে যে বাকি যে হচ্ছে ফলিত শাখাগুলো আছে এটি বলে দিতে পারবো, এগুলা ফলিত শাখা। তারপর আমি বলছিলাম যে ইম্পর্টেন্ট পারপাসে ফলিত শাখাগুলোর মধ্যে এখানে আছে যে সবগুলা ফলিত শাখা দেওয়া আছে। এখন এই ফলিত শাখাগুলা একবার করে বলছি রিডিং করে নেওয়ার জন্য, যাতে সহজে কোশ্চেন আসলে আনসার করা যেতে পারে। আর সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এর মধ্যে বলছিলাম যে এই কয়টা নাম যেন ভালো করে উইথ ইংলিশ নাম, ঠিক আছে। তো ইংলিশ নাম সহ এইটির নামটি মুখস্থ করে ফেলতে হবে, ঠিক আছে। তো এটি মুখস্থ রাখলে এইগুলো এমসিকিউতে পারা যাবে। তো এখন আসছে জীবজগৎ। তো জীবজগৎ হচ্ছে বিশাল বড় জীবজগৎকে সহজে যেন আমরা চিনতে পারি, এর জন্য হচ্ছে বিজ্ঞানী ফার্স্টে আর এই হুইটেকার কি করলেন, 1969 সালে প্রথম হচ্ছে যে জীবজগৎকে 5টা রাজ্যে ভাগ করলেন। এই সেই 5টা রাজ্য, এটা হচ্ছে আর এই হুইটেকার ফার্স্টে করলেন না, মানে বিভক্ত করলেন। সেটা কি, মনেরা, প্রতিষ্ঠা, পাঞ্জায়, প্ল্যান্টি আর হচ্ছে অ্যানিমেলিয়া, এই 5টা হচ্ছে রাজ্যে বিভক্ত করলেন। তো এখন দেখা যাইতেছে এইখানে হচ্ছে মনেরাতে হচ্ছে যে কি ব্যাকটেরিয়া আছে, তারপরে ভাইরাস আছে। তো এদেরকে আমি আলাদা করে চিনবো কিভাবে? এরা উদ্ভিদও না প্রাণীও না, কিন্তু এদেরকে এমন ভাবে কেমন ভাবে মানে এই জীবজগতে অবস্থান দিব। তার জন্য কি করলেন যে মার্গুলিস এসে কি করলেন, এই 5টা রাজ্যের একটু মডিফাই করলেন। তিনি কি করলেন, 5টা রাজ্যকে 2টা সুপার কিংডমে বিভক্ত করলেন। একটা নাম দিলেন প্রোক্যারিওটা, আর একটা নাম দিলেন কি ইউক্যারিওটা। প্রোক্যারিওটা মানে কি, প্রোক্যারিওটার সাথে প্রোর একটা সম্পর্ক। তাহলে প্রো মানে বলছি পূর্বে, মানে এটা মুখস্থ রাখার জন্য। পূর্বে মানে কি আদি, তার মানে কি আগে, আগে মানে হচ্ছে আদি, ঠিক আছে। তো এই প্রো মানে হচ্ছে প্রোক্যারিওটা, প্রোক্যারিওটা মানে আদি কোষীয়, ঠিক আছে। যাদের আদি কোষীয় তারা হচ্ছে যে প্রোক্যারিওটা, এটা মুখস্থ রাখার টেকনিক। আর ইউক্যারিওটা তাহলে কি হবে, প্রকৃত কোষী, তাই না, আমরা জানি এটা। তো এইটা মার্গুলিস কত সালে করলেন, 1974 সালে। তিনি হচ্ছে 2টা সুপার কিংডম ভাগ করলেন, সুপার কিংডমের নাম গুলো বললেন প্রোক্যারিওটা আর ইউক্যারিওটা। এখন প্রোক্যারিওটাতে শুধু আদি কোষী বলতে শুধু আদি কোষ মানে একটা কোষ নিয়ে গঠিত। তো এই এক কোষই শুধু মনেরারে রাখলেন, এই মনেরা শুধু হচ্ছে যে সুপার কিংডম, আর বাকি যে 4টা আছে এই 4টা হচ্ছে সুপার কিংডম 2 তে রাখলেন, ঠিক আছে। তো এই বাকি 4টা হচ্ছে সুপার কিংডম 2 তে রাখলেন, সেগুলো কি প্রতিষ্ঠা, ফানজাই, প্ল্যান্ট এন্ড অ্যানিমেল। তার মানে এদেরকে তিনি বললেন যে এগুলা প্রকৃত কোষী, ঠিক আছে। তো এখন আসেন হচ্ছে প্রোক্যারিওট আর ইউক্যারিওটের মধ্যে পার্থক্য, যে প্রকৃত কোষী যেহেতু আদি কোষ আর প্রকৃত কোষ। তো আদি কোষের ক্ষেত্রে হচ্ছে যে এরা এক কোষী থাকে, এরা নিউক্লিয়াস সুগঠিত না, সাইটোপ্লাজম অঙ্গাণু শুধু রাইবোজোম থাকে। তার মানে আদি কোষের মধ্যে নিউক্লিয়াস কি থাকে না, সুগঠিত নয়, সুগঠিত নয়। এরপর হচ্ছে যে প্রকৃত কোষের তার মানে কি নিউক্লিয়াস সুগঠিত থাকবে, গঠিত থাকবে। এরপর হচ্ছে নিউক্লিওলাস নাই, যেহেতু সুগঠিত নাই তার মানে নাই। আর এদের কি থাকবে, থাকে। তারপরে মেমব্রেন এদের নাই, নিউক্লিওপ্লাজম, এই তিনটাই হচ্ছে যে নিউক্লিয়াসের হচ্ছে যে পার্ট। তাহলে যেহেতু নিউক্লিয়াস সুগঠিত নাই, তাহলে এই 3টা পার্টও থাকার কথা না। আর এটার যেহেতু প্রকৃত কোষে হচ্ছে নিউক্লিয়াস সুগঠিত, তার মানে এই 3টা পার্টই কি থাকবে, সুগঠিত, মানে থাকবে আর কি, তাই না, থাকে। তো এইটা বুঝতে পারছি। এখন আসলে হচ্ছে ডিএনএ, ডিএনএ হচ্ছে যে এদের হচ্ছে যে বৃত্তাকার, ঠিক আছে, বৃত্তাকার বা গোল থাকে আর কি। আর প্রকৃত কোষে হচ্ছে যে সূত্রাকার থাকে, সুতার মতো পেঁচানো থাকে, ঠিক আছে। তো এরপরে আছে অঙ্গাণুর মধ্যে হচ্ছে যে শুধু রাইবোজোম থাকে, আর কিছু থাকে না। শুধু বলতেছি রাইবোজোম থাকে, আর কিছু থাকে না। আর প্রকৃত কোষে হচ্ছে যে সকল অঙ্গাণু বিদ্যমান থাকে, ঠিক আছে, সকল অঙ্গাণু বিদ্যমান থাকে। আর কোষ বিভাজন হচ্ছে যে অ্যামাইটোসিস প্রক্রিয়ায়, অর্থাৎ দ্বিবিভাজন প্রক্রিয়ায়, অ্যামাইটোসিস প্রক্রিয়ায় কোষ বিভাজন করে। আর একটা হচ্ছে যে মাইটোসিস এবং মিওসিস প্রক্রিয়ায় কি করে, কোষ বিভাজন করে, ঠিক আছে। আর শ্বসন প্রক্রিয়া হচ্ছে যে এরা হচ্ছে সবাত শোষণ প্রক্রিয়া আর অবাত শোষণ। তার মানে এরা হচ্ছে অবাত শোষণ প্রক্রিয়ায়, অবাত শোষণ প্রক্রিয়া হচ্ছে যে কি করে, খাদ্য শ্বসন প্রক্রিয়া কার্য চালায়। আর এরা হচ্ছে যে সবাত শোষণ প্রক্রিয়া করে, ঠিক আছে, শোষণ কার্য চালায়। তো এইটা হচ্ছে যে আলটিমেটলি হচ্ছে যে আমাদের হচ্ছে কি এই পার্থক্য। এখন যদি উদাহরণ বলে, তাহলে এখানে আরেকটা উদাহরণ অ্যাড করে দিতে পারেন, যে উদাহরণ গুলা কি কি। উদাহরণ এটার ক্ষেত্রে বলবেন ব্যাকটেরিয়া, আর এটার ক্ষেত্রে বলবেন হচ্ছে ছত্রাক বলতে পারেন, পেনিসিলিয়াম বলতে পারেন, মানুষ বলতে পারেন, পশু পাখি বলতে পারেন, তারপরে গাছ গাছালির নাম বলতে পারেন, তাই না, যে আম গাছ, জাম গাছ, এগুলা প্রকৃত খুশি। এরপর আসি হচ্ছে যে রাজ্যগুলার বৈশিষ্ট্য শিখবো। তাহলে রাজ্য হচ্ছে যে কয়টা রাজ্য, আমাদের 5টা রাজ্য। তো 5টা রাজ্যের আগে উদাহরণ গুলা মুখস্থ করবেন, যে উদাহরণ গুলা কি কি আছে 5টা রাজ্যের, দেন এদের বৈশিষ্ট্য গুলা শিখতে হবে। এখন এই বৈশিষ্ট্য গুলা বইয়ের মধ্যে আমি বলছি যে
যেভাবে দেওয়া আছে এইগুলা হচ্ছে যে পড়তে গেলে হচ্ছে যে মানে মনে থাকে না, যে এতগুলা রিডিং আকারে দেওয়া আছে, তো এইগুলা তো মনে থাকে না। এর জন্য আমি বলছি যে সহজ ভাবে হচ্ছে যে এই যে 7টা কোশ্চেন দিছি, এইখানে 8টা কোশ্চেন বানানো যায়। এই কিভাবে এটারে আরেকটা কোশ্চেন লেখা যায়, যে কোষের সংখ্যা কয়টা, আবার কিভাবে এরা থাকে, তার মানে হচ্ছে 2টা কোশ্চেন, তার মানে টোটাল হচ্ছে 8টা কোশ্চেন হয়। হ্যাঁ, তো এই 8টা কোশ্চেন ফার্স্টে মুখস্থ করা লাগবে। এই 8টা কোশ্চেন প্রত্যেকটা রাজ্যকে করতে হবে, আর প্রত্যেকটা রাজ্যের আনসার বের করলেই দেখা যাইতেছে এই প্রত্যেকটা রাজ্যের জন্য 8টা করে লাইন হইতেছে। আর 8টা করে লাইন মানে কি বৈশিষ্ট্য হয়ে যাইতেছে। তো তার মানে 8টা কোশ্চেন গুলাকে কি, কোষের সংখ্যা কয়টা থাকে, এরা কিভাবে থাকে, নিউক্লিয়াস কেমন, সাইটোপ্লাজম অঙ্গাণু আছে কি নাই, টিস্যুতন্ত্র আছে কি নাই, কিভাবে বংশ মানে খাদ্য গ্রহণ করে আর বংশ বৃদ্ধি করে কিভাবে, আর উদাহরণ কি। তাহলে এই যে যে 8টা কোশ্চেন, এই 8টা কোশ্চেন যদি আমার মাথায় থাকে, এখন আমি এই 8টা কোশ্চেন ধরেন হচ্ছে গেল এই যে ব্যাকটেরিয়ার শৈবাল হচ্ছে যে মনেরা রাজ্যে, তাহলে এই মনেরা রাজ্যের এখন আমরা কি লিখবো, বৈশিষ্ট্য গুলা লিখবো। তাহলে বৈশিষ্ট্য যদি আমি এই 8টা কোশ্চেন এই মনে রাখে করি, তাহলে এখন দেখি দেখেন তো কোষের সংখ্যা কয়টা, মনে রাখতে কোষের সংখ্যা আছে একটা, অর্থাৎ এরা এক কোষী। ঠিক আছে, তাহলে এরা হচ্ছে এক কোষী। এরা কিভাবে থাকে, এরা হচ্ছে ফিলামেন্টাস আকারে থাকে। ফিলামেন্টাস বলতে কি বোঝায়, ফিলামেন্টাস বলতে হচ্ছে পুঁতির মতো থাকে। ফিলামেন্টাস, হ্যাঁ। ফিলামেন্টাস আকারে থাকে, কলয়েডাল থাকে, তাই না? আমরা জানি কলয়েডাল, কলয়েডাল মানে কলোনির মতো, অর্থাৎ একসাথে থাকে। ঠিক আছে, কলয়েডাল আকারে থাকে। তো এক কোষী ফিলামেন্টাস কলয়েডাল আকারে থাকে। নিউক্লিয়াস কেমন, মনে রাখ নিউক্লিয়াস সুগঠিত নয়, সুগঠিত নয়। শুধুমাত্র মনেরার ক্ষেত্রে নিউক্লিয়াস সুগঠিত না, আর বাকি 4টা রাজ্যের কি নিউক্লিয়াস সুগঠিত থাকে। এরপরে সাইটোপ্লাজম অঙ্গাণু শুধু রাইবোজোম থাকে, আর কোনো অঙ্গাণু থাকে না, তাই না? তো এরপরে যদি বলি আছে টিস্যু তন্ত্র, যেহেতু এক কোষী, তাহলে আমরা জানি টিস্যু হইতে গেলে অনেকগুলা কোষ লাগে, অর্থাৎ একাধিক কোষ। যেহেতু এক কোষী, তার মানে টিস্যু তন্ত্র নাই। ঠিক আছে, এরপরে যদি বলি কিভাবে খাদ্য গ্রহণ করে, এরা হচ্ছে যে কিভাবে খাদ্য গ্রহণ করে, শোষণ প্রক্রিয়ায় খাদ্য গ্রহণ করে, শোষণ প্রক্রিয়ায় খাদ্য গ্রহণ করে। বংশ বিস্তার কিভাবে করে, এরা হচ্ছে যে কিভাবে বংশ বিস্তার করে, এমাইটোসিস অর্থাৎ দ্বিবিভাজন প্রক্রিয়ায় বংশ বিস্তার করে, তাই না? এমাইটোসিস প্রক্রিয়ায় বংশ বিস্তার করে। আর উদাহরণ হচ্ছে যে ব্যাকটেরিয়া, নীলাভ সবুজ শৈবাল বলবেন, এটা এটা হচ্ছে নীলাভ সবুজ শৈবাল। হ্যাঁ, তো নীলাভ সবুজ শৈবাল হচ্ছে যে এটার উদাহরণ। নষ্টক বলা যেতে পারে, নষ্টক অবশ্য বইয়ের মধ্যে নাই, তারপরে আমি লেখা দিলাম আর কি যে নষ্ট। তাহলে ব্যাকটেরিয়া, শৈবাল, নীলাভ সবুজ শৈবাল, নষ্ট করছে যে মনেরার উদাহরণ। তাহলে এখন আবার দেখেন কোষের সংখ্যা কয়টা, এক কোষী। কিভাবে থাকে, এরা ফিলামেন্টাস কলয়েডাল আকারে থাকে। নিউক্লিয়াস সুগঠিত নয়, সাইটোপ্লাজম অঙ্গাণু শুধু রাইবোজোম থাকে, টিস্যুতন্ত্র নেই, কারণ এরা এক কোষী। খাদ্য গ্রহণ কিভাবে করে, এরা শোষণ প্রক্রিয়ায় খাদ্য গ্রহণ করে। বংশ বিস্তার কিভাবে করে, এরা এমাইটোসিস বা দ্বিবিভাজন প্রক্রিয়ায় বংশ বিস্তার করে। উদাহরণ কি, ব্যাকটেরিয়া, নীলাভ সবুজ শৈবাল। তাহলে আমি এই 8টা কোশ্চেন মনে রাখে করলাম, 8টা আনসার লিখলাম, দ্যাটস ইট। বৈশিষ্ট্য হয়ে গেল, একদম ইজি। এরপরে যদি আসি আমি হচ্ছে যে মনের পরে কি আছে, প্রতিষ্ঠা। তাহলে এই যে যে প্রতিষ্ঠা, এটা তাই না? তাহলে প্রতিষ্ঠা রাজ্যের ক্ষেত্রে হচ্ছে যে বৈশিষ্ট্যগুলা কি হবে, এদের কোষের সংখ্যা কি, এরা এক কোষী। এরাও আছে এক কোষী। এদের নিউক্লিয়াস কি, এদের নিউক্লিয়াস সুগঠিত, আবার সুগঠিত। তো শুধু বলছি মনেরা সুগঠিত না, আর বাকি সবার কি সুগঠিত। এরপরে কি বলবেন, সাইটোপ্লাজম অঙ্গাণু বিদ্যমান, মানে সকল সাইটোপ্লাজমে অঙ্গাণু কি বিদ্যমান থাকে। এরপরে কি বলবেন, টিস্যুতন্ত্র, এরা যেহেতু এক কোষী, তার মানে এদের টিস্যুতন্ত্র কি নাই বা থাকে না। এরপরে এরা খাদ্য গ্রহণ কিভাবে করে, এরা খাদ্য গ্রহণ করে কিভাবে, এরা শোষণ প্রক্রিয়ায় খাদ্য গ্রহণ করে, নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে এরা। তাহলে এরা বলবেন যে নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে, নিজে তৈরি করতে পারে। এরপরে বংশ বিস্তার, এরা হচ্ছে কনজুগেশন প্রক্রিয়া হচ্ছে যা বংশ বিস্তার করে, কনজুগেশন প্রক্রিয়ায়। তো কনজুগেশন প্রক্রিয়ায় এরা বংশ বিস্তার করে। আর উদাহরণ কি বললাম, এই যে অ্যামিবা, ডায়াটম, প্যারাসেমিয়াম, তারা, তাই না? প্যারামেসিয়াম একটা আছে না, প্যারামেসিয়াম। এগুলা কিন্তু কোশ্চেন এমসিকিউর জন্য খুব ইম্পর্টেন্ট, প্রত্যেকটা উদাহরণ। ঠিক আছে, বাদ দেওয়া যাবে না। তাহলে উদাহরণ হচ্ছে যে অ্যামিবা, ডায়াটম, প্যারামেসিয়াম। ঠিক আছে, এরপরে যদি আমি বলি প্রতিষ্ঠা, ফানজাইয়ের ক্ষেত্রে যদি বলি ফানজাই, তাহলে ফানজাই রাজ্যের হচ্ছে যে সেম 8টা কোশ্চেন করবো আমরা। এরা কয় কোষী, এরা এক কোষীয় হয়, বহু কোষীয় হয়। ঠিক আছে, তাহলে এরা এক কোষী, বহু কোষী দুইটাই হয়। ঠিক আছে, তো এক কোষী, বহু কোষী। দেন হচ্ছে যে কি বলবো, এদের নিউক্লিয়াস সুগঠিত, নিউক্লিয়াস সুগঠিত নিউক্লিয়াস। তারপরে কি বলবো, সাইটোপ্লাজম অঙ্গাণু বিদ্যমান থাকে, সকল সাইটোপ্লাজম অঙ্গাণু বিদ্যমান থাকে। এরপরে কি, টিস্যুতন্ত্র। এই যে যেহেতু বহুকোষী বলছি, তার মানে যে টিস্যুতন্ত্র থাকে। ঠিক আছে, এরপরে কি বলবো, খাদ্য গ্রহণ কিভাবে করে, এরা হচ্ছে শোষণ প্রক্রিয়ায় খাদ্য গ্রহণ করে, এরা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না। ঠিক আছে, বংশ বিস্তার কিভাবে করে, এরা হ্যাপ্লয়েড স্পোরের মাধ্যমে বংশ বিস্তার করে, হ্যাপ্লয়েড স্পোর। হ্যাঁ, তো স্পুরের মাধ্যমে বংশ বিস্তার করে।
এরপরে যদি বলি উদাহরণ হচ্ছে ছত্রাক, পেনিসিলিয়াম, তারপরে ইস্ট। ঠিক আছে, তো প্রত্যেকটা উদাহরণ মুখস্থ রাখতে হবে। আরেকটা জিনিস বলতে ভুলে গেছি যে কিভাবে থাকে, এরা মাইসেলিয়াম আকারে থাকে। তাহলে কিভাবে থাকে? মাইসেলিয়াম। ওকে। তো এই যে যে দেখেন, আমি প্রত্যেকটা রাজ্যকে কি করতেছি, একটা কোশ্চেন করতেছি, আর প্রত্যেকটা কোশ্চেনের কি লিখতেছি, আনসার লিখতেছি। তার মানে আমার 8টা করে হচ্ছে যে লাইন হয়ে যাইতেছে। তাহলে মানে 8টা লাইন হয়ে যাওয়া মানে কি, বৈশিষ্ট্য হয়ে যাওয়া সুন্দর মতো করে। কারণ আমার তার ওই গদ বাঁধা বইয়ের লাইন ওইভাবে মুখস্থ করার কোনো ওয়ে নাই, মানে দরকারই নেই। এখন এরপরে যদি আসি হচ্ছে যে পরের রাজ্য কেসে, যে প্লান্টি। তো প্লান্টির ক্ষেত্রে কি হবে? প্লান্টির ক্ষেত্রে হচ্ছে যে আমরা জানি বিশাল বড় বড় গাছ হয়, তার মানে এরা এক কুশ না, এরা অনেকগুলা কুশ নিয়ে গঠিত, অর্থাৎ এরা কি বহুকোষী, রাইট? তারপরে কিভাবে এরা থাকে? এরা জলজ স্থলজ দুই জায়গায় থাকে। স্থলজ গাছ, তাই না, উদ্ভিদ। তারপরে হচ্ছে যে এর নিউক্লিয়াস কেমন? সুগঠিত নিউক্লিয়াস, সুগঠিত নিউক্লিয়াস। তারপরে হচ্ছে যে সাইটোপ্লাজমে সকল সাইটোপ্লাজমে অঙ্গাণু বিদ্যমান থাকে। তারপরে টিস্যুতন্ত্র, এদের হচ্ছে উন্নত টিস্যুতন্ত্র, এটা এমসিকিউতে আছে, উন্নত টিস্যুতন্ত্র বিদ্যমান। এরপরে খাদ্য গ্রহণ কিভাবে করে? এরা হচ্ছে যে নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে, অর্থাৎ হচ্ছে যে কি মাধ্যমে? সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায়। ঠিক আছে, সংশ্লেষণ প্রক্রিয়ায়। তারপরে কি বলা যেতে পারে? বংশবিস্তার। এরা হচ্ছে যে অ্যানাইসোগ্যামাস, তাই না? তো অ্যানাইসোগ্যামাস প্রক্রিয়ায় বংশবিস্তার করে, যৌন জনন যেটা বলা হয়, তাই না? অ্যানাইসোগ্যামাস প্রক্রিয়ায়। উদাহরণ কি? আম গাছ, জাম গাছ, যা বলতে পারেন। এরপরে আসেন হচ্ছে যে হলো অ্যানিমিলিয়ার ক্ষেত্রে। অ্যানিমিলিয়া কারা? এই যে দেখতেছি রয়্যাল বেঙ্গল টাইগার, মানুষ, অ্যানিমেলিয়া। ঠিক আছে, তো অ্যানিমেলিয়াদের সেম আমি একটা কোশ্চেন করবো। অ্যানিমেল কি? বহুকোষী। এরাও বহুকোষী। এরা কিভাবে থাকে? এরা জলেও থাকে, আবার স্থলেও থাকে, স্থলজ। এইটা। এরপরে কি? এদের নিউক্লিয়াস সুগঠিত নিউক্লিয়াস, সুগঠিত নিউক্লিয়াস। এদের সাইটোপ্লাজম অঙ্গাণু, সকল সাইটোপ্লাজম অঙ্গাণু বিদ্যমান। এরপরে কি বলবো যে টিস্যুতন্ত্র। এদের আবার টিস্যুতন্ত্রটা একটু জটিল টিস্যুতন্ত্র, তাই না? তো আগেরটা কি ছিল? উন্নত টিস্যুতন্ত্র। আর এটার ক্ষেত্রে জটিল টিস্যুতন্ত্র। এরা খাদ্য গ্রহণ করে কিভাবে? এখন মানুষের ক্ষেত্রে খাদ্য কি নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না, এরা হচ্ছে যা মানে পরিবেশের উপর নির্ভরশীল, উদ্ভিদ প্রাণীর উপর নির্ভরশীল। তার মানে এরা হচ্ছে খাদ্য গ্রহণ করে কিসের মাধ্যমে? গলদকরণ প্রক্রিয়ায়, তাই না? গলদকরণ প্রক্রিয়ায় নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না। উদাহরণ কি? মানুষের। আর বংশবিস্তার কিভাবে করে? জাইগোট উৎপাদনের মাধ্যমে, তাই না? অর্থাৎ জাইগোটের মাধ্যমে, জাইগোট উৎপন্ন না, কি জাইগোটের মাধ্যমে। ঠিক আছে, জাইগোট সৃষ্টির মাধ্যমে। উদাহরণ মানুষ, গরু, ছাগল ইত্যাদি প্রাণীর ক্ষেত্রে বলবেন। ঠিক আছে, তাহলে একটু চিন্তা করেন যে এই যে যে রাজ্যের বৈশিষ্ট্য, এইটাই কিন্তু কোশ্চেন। আমি যে সৃজনশীল ধরবো, দেখবেন কি এই কোশ্চেন গুলাই মানে এই মানে বৈশিষ্ট্য ঘুরে ফিরে খালি কোশ্চেন আসছে। ঠিক আছে, তাহলে আমার আলটিমেটলি এই বৈশিষ্ট্য খুবই খুবই ইম্পর্টেন্ট। তাহলে এই বৈশিষ্ট্যগুলো যদি আমি এইভাবে 8টা কোশ্চেন আকারে যদি প্রত্যেকটা রাজ্যকে করে শিখে ফেলতে পারি, তাহলে আলটিমেটলি এটি কিছুই না, মানে একদম ইজি হয়ে যাবে। ঠিক আছে, তো হোপফুলি বুঝতে পারছেন। এখন যদি বলে যে একটা রাজ্যের সাথে আরেকটা রাজ্যের হচ্ছে গেলো মানে পার্থক্য ম্যাচিং করা বা পার্থক্য লেখা, ডিফারেন্স বলো, তাহলে এইটা কিভাবে করবো আমরা? তাহলে এটার জন্য আমরা কি করতে পারি? ওই যে সেম আমরা 8টা কোশ্চেন, দেখেন এইবার বরাবর আমি 8টা কোশ্চেন লিখে রাখছি সেম ভাবে। ঠিক আছে, তো এই 8টা কোশ্চেন আমি কি করব, ওই প্রত্যেকটা রাজ্যকে করব। তাহলে প্রত্যেকটা রাজ্যের এই যে এরকম আনসার লেখা আছে, তো এই আনসার গুলা করলে পার্থক্য হয়ে গেল আলটিমেটলি, তাই না? তো একদম ইজি। তাহলে এই যে কোষের সংখ্যা মনে আর এক কোষী, তাই না? তো কোটিশটা বহুকোষী। ফানজাই হচ্ছে যে বলবেন যে এক কোষী বহুকোষী উভয়, এক কোষী বহুকোষী। ঠিক আছে, আর প্রতিষ্ঠার ক্ষেত্রে হচ্ছে যে এক কোষী বহুকোষী না, এক কোষী কিছু কিছু হচ্ছে বহুকোষী। ঠিক আছে, কিছু কিছু যদি মনে না থাকে বহুকোষী লেখার দরকার নাই। তো এদের সংখ্যা খুব কম, তো এর জন্য বহুকোষী না লিখলেও সমস্যা নেই। তো ফানজাইয়ের ক্ষেত্রে এক কোষীয় হয়, বহুকোষীয় হয়, এই জিনিসটা মনে রাখবেন। আরেকটা জিনিস মনে রাখবেন, ফানজাইয়ের ক্ষেত্রে যেহেতু ছত্রাক, ওই যে ব্যাঙের ছাতি দেখতে কেমন সাদা, তার মানে সাদা দেখে এদের মধ্যে কি নাই? প্লাস্টিড নাই, এর জন্য নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না। আর উদ্ভিদের ক্ষেত্রে তার মানে কি? প্লাস্টিড থাকে, তার মানে কি? প্লাস্টিড আছে। তো এর জন্য কি নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে, অর্থাৎ ওই যে ক্লোরোফিল থাকে দেখে, তাই না? তো আবার প্রাণীর ক্ষেত্রেও কি নাই? প্লাস্টিড নাই। এখন কোশ্চেন আসতেই পারে যে প্লাস্টিড কার কার মধ্যে নাই? তার মানে কি? ফানজাইয়ের মধ্যে নাই, তারপরে অ্যানিমেলিয়ার মধ্যে নাই, তারপরে মনেরার মধ্যেও তো প্লাস্টিড নাই। ঠিক আছে না? তো এই জিনিসগুলা বুঝতে হবে। এই আর এগুলা তো যে বললাম যে যদি বৈশিষ্ট্য পড়ে ফেলান, তাহলে এই যে পার্থক্যগুলা, ওই পার্থক্যগুলা এখানে কিন্তু এভাবে ইন ডিটেলস লেখা। ঠিক আছে, তো এটি পারা যাবে। তো ওটা যদি পারেন, ঠিক আছে। তো বৈশিষ্ট্য বলতেছি বারবার যে এটা খুবই ইম্পর্টেন্ট, এই চ্যাপ্টারের মেইন পড়া হচ্ছে যে বৈশিষ্ট্য। এখন আসেন জীবের শ্রেণীবিন্যাস, ক্লাসিফিকেশন, তাই না? তো ট্যাক্সোনমি আর কি, জীবের শ্রেণীবিন্যাস। তাহলে আজ পর্যন্ত আমরা কত লক্ষ সেল, লক্ষ উদ্ভিদ আর 13 লক্ষ প্রাণীর হচ্ছে যে নামকরণ করতে পারছি। এখন এইটা চূড়ান্ত নয়, কারণ ডে বাই ডে কি হইতেছে, নতুন নতুন উদ্ভিদ বা প্রাণী আবিষ্কার হইতেছে, তাদের নামকরণ করা হইতেছে, শ্রেণীবিন্যাস করা হইতেছে।
তো এটা বিজ্ঞানীরা বলছে যে বইয়ের মধ্যে দেখলাম 1 কোটির মতো হওয়ার পসিবিলিটি আছে, মানে এই সংখ্যাটা। তো দেখা যাক কোন পর্যন্ত যায়। এখন আসেন শ্রেণীবিন্যাসের মূল লক্ষ্য কি? শ্রেণীবিন্যাসের মূল লক্ষ্য হচ্ছে যে এই বিশাল যে জীব জগৎ আছে এটারে অল্প পরিশ্রমে অল্প সময়ে যেন সঠিকভাবে জানতে পারি, এটা হচ্ছে যে মূল উদ্দেশ্য বা মূল লক্ষ্য। এখন হচ্ছে যে এই শ্রেণীবিন্যাসের জনক বা ফাদার কাকে বলা হয়, সেটা হচ্ছে যে ক্যারোলাস লিনিয়াসকে, ঠিক আছে? তো ওনাকে আবার এইটার হচ্ছে জনক বলা হয়, ওনাকে হচ্ছে যে শ্রেণীবিন্যাস বলে না দ্বিপদ নামকরণ বলে, দুইটারই হচ্ছে ফাদার বলা হয় ক্যারোলাস লিনিয়াসকে। তো ক্যারোলাস লিনিয়াস হচ্ছে উনি একজন প্রকৃতিবিদ ছিলেন। উনি কি করছেন যে শ্রেণীবিন্যাসের নামকরণের ভিত্তি প্রবর্তন করেন। আর উনি হচ্ছে যে ওই যে ধরনের উপর বললাম না যে ধরনের উপর জীববিজ্ঞান হচ্ছে যে দুই প্রকার, একটা হচ্ছে যে হলো উদ্ভিদ আর একটা হচ্ছে যে কি প্রাণী। তো উনি হচ্ছে যে এইটা হচ্ছে যে মানে আবিষ্কার করেন আর কি, বা নামকরণ করেন, ঠিক আছে? তো এই যে ক্যারোলাস লিনিয়াস উনি হচ্ছে যে 1735 সালে আপসালা ইউনিভার্সিটিতে ডিগ্রি নেন কিসের উপর? চিকিৎসা শাস্ত্র, অর্থাৎ ডাক্তার উনি একজন। তো উনি তারপরে কি করেন যে ওই বিশ্ববিদ্যালয়ের অ্যানাটমিতে হচ্ছে যে মানে অ্যানাটমিতে শিক্ষকতা শুরু করে দেন, ঠিক আছে? এরপর হচ্ছে যে ওনার জন্ম হচ্ছে যে 1707 থেকে 1778 সাল। উনি একজন সুইডিশ বিজ্ঞানী। এই সুইডিশটা বারবার এমসিকিউতে আছে, এটা খুবই ইম্পর্টেন্ট। আর উনি হচ্ছে বিখ্যাত বই লেখেন হচ্ছে স্পিসিস প্ল্যান্টারাম নামক একটা বিখ্যাত বই লেখে। এই বইটা 1753 সালে প্রকাশ পায়। আর 1735 সাল, তাহলে সাল হচ্ছে যে 35-53, এই দুইটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আর কি বিশ্ববিদ্যালয়? আপসালা ইউনিভার্সিটি কি শাস্ত্রের উপর? চিকিৎসা শাস্ত্রের উপর। আর স্পিসিস প্ল্যান নামক একটা বই মানে লেখেন, আর হচ্ছে যে 1753 সালে ওইটা হচ্ছে পাবলিশ করেন, প্রকাশ পায়। তাহলে এইগুলা প্রত্যেকটা কি গুরুত্বপূর্ণ এমসিকিউ, ঠিক আছে? একটা যেন মিস না যায়। তো এইগুলা পড়তে হবে। তো দেন আসে হচ্ছে যে উদ্দেশ্য শ্রেণীবিন্যাসের। তো শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য তো সহজে মুখস্থ রাখার জন্য আমি শর্টকাট বলে দিছি, এই যে এখানে শর্টকাট লেখা আছে। ফার্স্টে জ্ঞান আহরণ করতে হবে, জ্ঞান সংরক্ষণ করতে হবে, সংক্ষিপ্তভাবে উপস্থাপন করতে হবে, শনাক্তকরণ করে নামকরণ করতে হবে, মানব কল্যাণে যেগুলা প্রয়োজনীয় ওইগুলা যেন হচ্ছে যে শরণার্থ করে সংরক্ষণ করার জন্য সবাইকে সচেতন করতে হবে। তাহলে আমি যদি এই শর্টকাটের এই পয়েন্ট গুলো মনে রাখতে পারি, তাহলে এই যে এইভাবে আমি কিন্তু এতগুলা লিখতে পারবো, মানে এত বড় করে, তাই না? তার মানে কি এতটুকু আমি সহজেই মুখস্থ করলে এটা কিন্তু বানিয়ে এত ভাবে লেখা যায়। তো এটা তো আলটিমেটলি আমরা জানি। তো এরপর আসেন হচ্ছে বৈজ্ঞানিক নামকরণ। তো বৈজ্ঞানিক নামকরণ করতে গেলে ধাপ লাগে, তাহলে বৈজ্ঞানিক নামকরণের ধাপ হচ্ছে যে 7টা, ঠিক আছে? ধাপ হচ্ছে যে 7টি। তাহলে এই 7টি ধাপ কি? কিংডম, ফাইলাম, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জেনাস, স্পিসিস, তাই না? তো এই 7টা নামগুলা করে ফেলতে হবে, অর্থাৎ রাজ্য, পর্ব, বিভাগ, গণ, তাই না, শ্রেণীবর্গ, গোত্র, গণ, প্রজাতি। তো এইখানে হচ্ছে যে এইটা হচ্ছে যে এক্সট্রা দিয়ে রাখছি, এইটা আর ফাইলাম সেম জিনিস। কি বললাম? ফাইলাম আর হচ্ছে পর্ব আর বিভাগ হচ্ছে যে সেম জিনিস, পর্ব আর হচ্ছে যে বিভাগ সেম, ঠিক আছে? তো এইটা একটু মনে রাখেন, এনে হচ্ছে যে দুইটা দিছি, এনে হচ্ছে একটা হবে, ঠিক আছে? এটা একটু মানে কারেকশন করে নিন। এটা হচ্ছে অবলিক দিয়ে হবে হচ্ছে যে বিভাগ, ঠিক আছে? যেখানে অবলিক দিয়ে তারপরে হচ্ছে যে এই বিভাগটা এখানে হবে, ঠিক আছে? অর্থাৎ রাজ্য, পর্ব, শ্রেণীবর্গ, গোত্র, গণ, প্রজাতি এইভাবে হবে। তো এখানে মানুষের একটা বৈজ্ঞানিক নামকরণ দেওয়া আছে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এটা হচ্ছে যে পরীক্ষার মধ্যে আসছে, দেখেন একটা সৃজনশীলের মধ্যে দেখা যায় যে এটা আসছে কোশ্চেনটা। তাহলে মানুষের বৈজ্ঞানিক নামকরণে হচ্ছে যে মানুষ, রাজ্য কোন রাজ্যের পানি? অ্যানিমেলিয়া পর্বের রাজ্যের পানি। পর্ব হচ্ছে কর্ডাটা পর্বের পানি। তারপরে উপপর্ব হচ্ছে ভার্টিব্রেটা। উপপর্ব দরকার নাই, যদি মনে না থাকে এটা বাদ দিয়ে দেন, ঠিক আছে? তো শ্রেণী হচ্ছে মাম্মালিয়া, তারপরে হচ্ছে যে বর্গ হচ্ছে প্রাইমেটস, হোমোনিডাই, তাদের হোমো আর হোমো সাপিয়েন্স, এই নিচে হচ্ছে দাগ দিতে হবে হোমো সাপিয়েন্স এর, তাই না? তো এইটা হচ্ছে যে বৈজ্ঞানিক নামটা ঠোঁটস্থ করে ফেলবেন আজকে, ঠিক আছে? এটা না দেখে লেখা শিখতে হবে, না দেখে শিখে ফেলবেন একদম। এখন আসেন বৈজ্ঞানিক নামকরণ করতে গেলে কি কি লাগে, যে একটা বৈজ্ঞানিক নামকরণ, অর্থাৎ মানুষের যে বৈজ্ঞানিক নাম করলাম, যে মানুষ অ্যানিমিলিয়া রাজ্যের। কেন অ্যানিমিলিয়া রাজ্যের? এরা হচ্ছে যে বহুকোষী, এর জন্য। এরা এককোষী, বহুকোষী এবং পরজীবী, এর জন্য হচ্ছে যে এরাদেরকে হচ্ছে যে অ্যানিমেলিয়া বলা হয়, অ্যানিমেল। এরপর হচ্ছে করডাটা পর্বের প্রাণী। করডাটা কেন? করডাটা হচ্ছে যে ওদের জীবনের এক পর্যায়ে এদের নটুকর থাকে, এর জন্য এরা হচ্ছে করডাটা পর্বের প্রাণী। মাম্মালিয়া কেন? এরা হচ্ছে মায়ের পেটের থেকে বেরোয় আর মায়ের দুধ খাই দেখে, এর জন্য এরা হচ্ছে মাম্মালিয়া শ্রেণী। আর বর্গ হচ্ছে যে প্রাইমেট। প্রাইমেট মানে হচ্ছে যে এরা হচ্ছে গ্রাম বা আঁকড়ে ধরার ক্ষমতা থাকে এর জন্য, অর্থাৎ আঁকড়ে ধরার জন্য আর হচ্ছে গ্রাম নেয়া বা দৃষ্টি শক্তি দেওয়ার জন্য উন্নত, এর জন্য হচ্ছে যে এরা হচ্ছে প্রাইমেট। হুমিনিডাই হচ্ছে গেল, এরা হচ্ছে যে হুমিনিডাই মানে গোত্র, এরা কাদের গোত্রে, মানে দেখতে কাদের মতো, বা এদের পূর্বপুরুষরা কেমন ছিল, যে ডারউইনের মতবাদের মতো আর কি। মানে এটা বলা ভুল হবে, মানে বলা লাগবে এদের গোত্র, মানে এরা কাদের গোত্রে, মানে কাদের মতো দেখতে, এরা হচ্ছে যে শিম্পাঞ্জি, গরিলার মতো, ঠিক আছে? তো এরকম। আর গণ বলতে হচ্ছে হুমু। হুমু বলতে হচ্ছে যে বুঝাইতেছে দেহে মস্তিষ্ক বড় থাকে আর পায়ের উপর হাঁটতে পারে, মানে পায়ের উপর ভর দিয়ে।
এটা মানে হচ্ছে হোমো মানে, ঠিক আছে। আর স্পেসিস মানে হচ্ছে হোমো সাপিয়েন্স, অর্থাৎ কেন এদের হচ্ছে যে কপাল হচ্ছে যে খাড়া কপাল থাকে, আর খুলির ভিতরে হোমোগণের মতো প্রজাতির তুলনায় কি পাতলা এবং বুদ্ধিবৃত্তি উন্নত। অর্থাৎ কপাল খাড়া থাকে আর হচ্ছে বুদ্ধিবৃত্তি উন্নত, এই দুইটা মনে রাখলেই হবে। তো এটাও কিন্তু একটু পড়তে হবে স্যার, ঠিক আছে। তো এটা পড়লে এটাও কিন্তু হচ্ছে যে ইন ডিটেলস লিখতে হবে যদি কোশ্চেন আসে পড়ে যে একটা হচ্ছে যে মানে মানুষের বৈজ্ঞানিক নামকরণ করতে গেলে, শ্রেণীবিন্যাস করতে গেলে কি কি ধাপ অবলম্বন করতে হবে, তাহলে এই যে ইন ডিটেলস এইগুলা লিখে দিতে হবে, ঠিক আছে। এরপর আসেন দ্বিপদ নামকরণ। দ্বিপদ নামকরণ ওই যে বললাম যে এটার জনক বলা হয় কাকে, বলা হয় জনক ক্যারোলাস লিনিয়াসকে। ক্যারোলাস লিনিয়াস, যেটা যেখানে দেওয়া আছে, উনি হচ্ছে যে 1753 সালে হচ্ছে যে কি করেন, একটা বই লেখেন, সেটা হচ্ছে স্পিসিস প্ল্যান্টার নামক বই একটা লেখেন। তো এই বইটা হচ্ছে যে মধ্যে তিনি হচ্ছে যে দ্বিপদ নামকরণের হচ্ছে যে ডিটেলস লেখেন। তো দ্বিপদ নামকরণ বলতে কি বোঝায়, গণ আর প্রজাতির নাম দিয়ে যে নামকরণ করা হয়, অর্থাৎ গণ আর প্রজাতি মিলে যে নামকরণ করা হয়, ঠিক আছে। সহজভাবে লিখবেন দ্বিপদ নামকরণ বলতে কি বোঝাও, বলবেন যে গণ আর প্রজাতি মিলে যে নামকরণ করা হয় তাকে দ্বিপদ নামকরণ করা হয়। আর মানুষের বৈজ্ঞানিক নামের ক্ষেত্রে যদি আমরা বলি যে হোমো আর হচ্ছে সাপিয়েন্স, তো এখানে হোমো হচ্ছে যে গণ, আর হচ্ছে হোমো সাপিয়েন্স হচ্ছে প্রজাতি। এতটুকু লিখে দিবেন, 2 মার্ক যদি থাকে 2 মার্ক দিতে বাধ্য। লাইন কিন্তু 3টা হবে বা 2টা হবে, কিন্তু আপনি যদি সঠিকভাবে লেখেন মার্কস পেয়ে যাবেন না। এখন দ্বিপদ নামকরণের ক্ষেত্রে হচ্ছে যে 2টা সংস্থা আছে, একটা হচ্ছে আইসিবিএন আর একটা হচ্ছে আইসিজেটেন। তাহলে আইসিবিএন হচ্ছে যে শুধু হচ্ছে বোটানিক্যাল, অর্থাৎ উদ্ভিদ জাতীয় যাদের, বোটানিক্যাল উদ্ভিদ জাতীয় যেগুলা এগুলার নামকরণ করে এই সংস্থা। আর আইসিজেটেন মানে হচ্ছে জুলজিক্যাল, জুলজিক্যাল অর্থাৎ কি প্রাণীদের নামকরণ করে, ঠিক আছে। তো এই 2টা সংস্থার এই যে যে একদম ইন ডিটেলস ই সহ বানান সহ মুখস্থ করে ফেলবেন, ঠিক আছে। তো এরপরে আসেন হচ্ছে যে দ্বিপদ নামকরণের পদ্ধতি। দ্বিপদ নামকরণ পদ্ধতি মুখস্থ রাখার জন্য এই যে নিচে দেখবেন আমি শর্টকাটে লিখে দিছি। সেটা কি, ভাষা হতে হবে ল্যাটিন ভাষা হতে হবে, 2টা অংশ থাকতে হবে, একটা হচ্ছে গণ আর প্রজাতি, এই 2 অংশে লিখতে হবে। 3 নাম্বার হচ্ছে ইউনিক বা অনন্য হতে হবে, একটার সাথে আরেকটা মিল থাকা যাবে না। 4 হচ্ছে যে গণ নামের প্রথম অক্ষর কি হতে হবে, যেমন হোমো সাপিয়েন্স লিখলেও এইচটা খালি হচ্ছে বড় হাতের হয়, আর যা আছে বাকি সবকিছু হচ্ছে কি হয়, ছোট হাতের হয়। তাহলে হোমো সাপিয়েন্স এর এইচ বড় হাতের, তাহলে গণ নামের প্রথম অক্ষর বড় হয়। মুদ্রণের সময় বা ছাপানোর সময়, তাহলে মুদ্রণ বা ছাপানোর সময় কি করতে হয়, ইটালিক আকারে লিখতে হয়, অর্থাৎ বাঁকা আকারে লিখতে হয়। হাতে লিখলে কি করতে হয়, নিচে দাগ দিতে হয়, নিচে দাগ দিতে হয়। আর বৈজ্ঞানিক নামের বিজ্ঞানীদের অগ্রাধিকার অনুসারে, প্রায়োরিটি অনুসারে তার নামকরণের জন্য তার নামটা আগে লিখতে হয়। আর উদাহরণ হিসেবে দেখবেন, একটা উদাহরণ দিয়ে দিবেন, হোমো সাপিয়েন্স, অর্থাৎ হোমো সাপিয়েন্স। তাহলে হোমো সাপিয়েন্স দাগ দিলেন, এখানে হচ্ছে এল হচ্ছে বৈজ্ঞানিক নাম, কমা দিয়ে হচ্ছে যে 1900 কত গেল, 53 58 ছিল না। তো এরকম হচ্ছে যে একটা সাল দেওয়া আছে, তো এটা মুখস্থ করে ফেলতে হবে। যে একটা উদাহরণ দিয়ে দিবেন, এই যে যিনি প্রথমে লিখবেন অগ্রাধিকার অনুসারে তাকে নাম সহ সাল দিয়ে আগে অগ্রাধিকার দিতে হবে। তাহলে আমি ওই শর্টকাটের এই শর্ট শর্ট পয়েন্ট গুলো মানে যদি মনে রাখতে পারি, দেখেন আমি এই বিশাল বিশাল লাইন গুলা ইজিলি লিখতে পারবো। তাহলে এই ইজিলি এই লাইন গুলা লিখতে গেলে আমার এই শর্ট লাইন গুলা মানে শর্ট ওয়ার্ড গুলা যদি মনে রাখতে পারি 8টা, তাহলে ইজিলি আমি লিখতে পারবো, তাই না। তো এরপর আসেন হচ্ছে যে বৈজ্ঞানিক নামগুলো বলছে এই চ্যাপ্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ, এগুলা এমসিকিউ তো আসবেই, আর অনেক সময় হচ্ছে ক নাম্বার জ্ঞানমূলক এসে যায়। সেটা বলছে ধানের বৈজ্ঞানিক নাম রাইজা স্যাটিভা কর্কোরাস ক্যাপসুলারিস, হচ্ছে পাটের বৈজ্ঞানিক নাম আম ম্যাঙ্গিফেরা ইন্ডিকা কাঁঠালা টোকার্পাস টেরোফাইলাস, শাপলা হচ্ছে যে নিমফ্যানুসালি, জবা আছে হিবিস্কাস রোজা সাইনেনসিস, পেঁয়াজ হচ্ছে অ্যালিয়াম সিপা, তারপরে ভুট্টা হচ্ছে জিয়া মাইস, গম হচ্ছে টিটিকাম এস্টিভাম, তারপরে গোলাল হচ্ছে সোলানাম টোবাটাসাম। তো এই যে যে বৈজ্ঞানিক নামগুলো এগুলা বলছিলাম হচ্ছে যে মুখস্থ করার জন্য। তারপরে হচ্ছে যে দুয়েলের বৈজ্ঞানিক নাম কি, কপসালারিস সাউলারিস, তারপরে বুকু মেলানোস্টিকটাস হচ্ছে কোনো ব্যাঙ্গে, তাই না। তারপরে হচ্ছে অ্যাপিস ইন্ডিকা আছে মৌমাছি, আর আসলে আছে পেরিপ্ল্যানেট আমেরিকানা। তো এই বৈজ্ঞানিক নামগুলো একটু স্যার করে যেতে হবে, ঠিক আছে। তো এইগুলা দিয়ে দিতে পারেন এই চ্যাপ্টারের মানে ইন ডিটেল। যদি বলেন থিওরিটিক্যাল যে কোশ্চেন সবচেয়ে বেশি বার আসে এই টপিকস গুলা থেকেই আসে, এর বাইরে কোশ্চেন খুবই কম আসে, আর আসারও কথা না, যে খুবই ইম্পর্টেন্ট পার্ট গুলা। তো এই ছিল আমাদের হচ্ছে যে এই লেকচার শিটের হচ্ছে যে ইন ডিটেলস ডিসকাস, যেটা আমি ক্লাস নিয়েছিলাম ওই দিনকে হচ্ছে আনফরচুনেটলি নেট বলেন আর টেকনিক্যাল সমস্যা বলেন ওই দিনকে বোঝা যায় না দেখে আজকে আবার একটু রিপিট নিলাম। তো এখন হচ্ছে যে এটা তো হচ্ছে থিওরিটিক্যাল পার্ট গেল, এখন আপনাদের যদি হচ্ছে যে ওই যে আমি একটা প্র্যাকটিস শিট দিছি, ওইখানে দেখবেন অনেকগুলো সৃজনশীল দেওয়া আছে, 20 থেকে 25টা উইথ হচ্ছে এমসিকিউ বোর্ডের দেওয়া আছে। তো ওইগুলা বলছে যে প্র্যাকটিস করার জন্য। তো এরপরেও আমি হচ্ছে যে কিছু হচ্ছে সাজিয়ে আছে, ওই কি বলে, সাজিয়ে আছে কোশ্চেন বানিয়ে রাখছি, ঠিক আছে। তো ওইটাই আর কি এখন দেখি আমরা একটা সলভ করি আর কি, ঠিক আছে। তো
তো এইটা হচ্ছে যে সেটা যে আমরা হচ্ছে যে এইটা হচ্ছে যে একটা হচ্ছে যে ধরেন সাজিয়ে ধরেন সৃজনশীল গুলা কিভাবে আসে, ঠিক আছে? তো এইটা যদি বুঝি তাহলে ইন ডিটেলস হচ্ছে যে বাকি সৃজনশীল গুলা ইজিলি আমরা হচ্ছে ক্যাচ করতে পারবো। ধরেন হচ্ছে যে এই টাইপের কোশ্চেন গুলাই বারবার আছে, ক খ তো হচ্ছে যে ওই যে আমি ওই শীটের মধ্যে দিয়ে দিছি যে ওইগুলার বাইরে আসবে না। তাহলে ওইখান থেকে ওই ক খ গুলা পড়ে ফেলবেন। আর গ ঘটা হচ্ছে যে এটা ডিপেন্ড করে যে স্যাররা কিভাবে কোশ্চেন করবে। বাট এটা যদি বিগত বছরের কোশ্চেন বা সালগুলা যদি অ্যানালাইসিস করি তাহলে কোশ্চেন গুলা এইরকম ভাবেই আসবে। এর বাইরে এখান থেকে আসলে কোশ্চেন করার মতো ওয়েও নাই যে অন্যভাবে করতে পারে, ঠিক আছে? তো এখন দেখেন এখানে এ একটা হচ্ছে যে হলো রাজ্য দেওয়া আছে, এই রাজ্যের উদাহরণ দেওয়া আছে মানুষ, বি রাজ্য দিয়ে আছে রুই মাছ, সি রাজ্য দিয়ে আছে শাপলা, ডি রাজ্য দিয়ে আছে নতুন প্রজাতির উদ্ভিদ, ই রাজ্য দিয়ে আছে পাট, আর এফ রাজ্য দিয়ে আছে ইস্ট। এখন এখানে ফার্স্ট কোশ্চেন বলছে যে এ জীবটির বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস লেখো। এ বলতে কি মানুষ, মানুষের বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস। এই যে একটু আগে দেখলাম যে শ্রেণীবিন্যাস হচ্ছে বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস কিভাবে হচ্ছে তা হলো বের করার লাগে মানুষের ক্ষেত্রে। তাহলে মানুষের ক্ষেত্রে বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস করতে গেলে কি করতে হবে, ওই যে কিংডম, ফাইলাম, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জেনাস, স্পিসিস প্রত্যেকটার নাম লেখা লাগবে। উইথ হচ্ছে যে ওইটার একটু বর্ণনা লিখতে হবে, তাই না? যে মানুষ হচ্ছে যে অ্যানিমিলিয়া পর্বের কেন, তারপরে হচ্ছে যে হলো সরি রাজ্যের কেন, তারপরে কয়টা পর্বের কেন, শ্রেণী হচ্ছে যে মামালিয়া কেন, তারপরে হচ্ছে প্রাইমেট কেন, এইগুলো হচ্ছে যে একটা করে ছোট ছোট লাইন বা ওয়ার্ড লিখে দিতে হবে, ঠিক আছে? তো এই যে যে এটা খুবই ইম্পর্টেন্ট। এরপরে যদি বলি উল্লিখিত ডি এর নামকরণে তুমি কি ভূমিকা পালন করবে। ডি এর নামকরণ বলতে কি বোঝাচ্ছে, নতুন প্রজাতির উদ্ভিদ। এখন নতুন প্রজাতির একটা উদ্ভিদ আপনি নামকরণ করবেন, এই ক্ষেত্রে আপনি কি কি হচ্ছে যে পদ্ধতি অবলম্বন করবেন, অবশ্যই দ্বিপদ নামকরণ পদ্ধতি অবলম্বন করতে হবে, তাই না? তো দ্বিপদ নামকরণের পদ্ধতি অবলম্বন করার জন্য ওই যে 8টা পয়েন্ট কি করতে হবে, ল্যাটিন ভাষায় লিখতে হবে। তারপরে কি করতে হবে, দুইটা অংশ থাকবে, একটা হচ্ছে গণ আর প্রজাতি থাকবে। তারপরে 3 নাম্বার কি হতে হবে, 3 নাম্বার হচ্ছে ইউনিক হতে হবে। 4 নাম্বার কি হতে হবে, যে গণ নামের প্রথম অক্ষর হচ্ছে বড় হাতের হতে হবে। তারপরে কি মুদ্রণের সময় হচ্ছে বা ছাপানোর সময় কি করতে হবে, ইটালিক ফর্মে লিখতে হবে। এইভাবে 8টা পয়েন্ট জাস্ট খালি লিখে দেবেন যে নতুন প্রজাতি উদ্ভিদের ক্ষেত্রে দ্বিপদ নামকরণের পদ্ধতি অবলম্বন করলেই হবে। সেক্ষেত্রে আমরা হচ্ছে যে কি করতে হবে যে এই শব্দটা কি হতে হবে, ল্যাটিন ভাষায় লিখতে হবে, দুইটা অংশ থাকবে, গণার প্রজাতি আকারে লিখতে হবে। তো এইভাবে প্রত্যেকটা হচ্ছে যে পয়েন্ট আকারে লিখে দিতে হবে 8টা পয়েন্ট, তাই না? তো এই 8টা পয়েন্ট লিখে দিলে এই এটার আনসার হয়ে গেল। লিনিয়াস প্রদত্ত পদ্ধতি অনুসারে কিভাবে সি এর নামকরণ করবে। সি এর নামকরণ বলছে শাপলার ক্ষেত্রে সেমি, যে আমি সি এর যদি নামকরণ করতে যাই দ্বিপদ নামকরণই করতে হবে। তাহলে দ্বিপদ নামকরণের জন্য যে পদ্ধতি অবলম্বন করতে হবে সেই 8টা পয়েন্টও এখানে আলোচনা করতে হবে, তাই না? তাহলে 8টা পয়েন্টের ক্ষেত্রে জাস্ট খালি অ্যাডিশনাল দিবেন কি, যেহেতু এখানে শাপলা বলছে তাহলে শাপলার ক্ষেত্রে যে বৈজ্ঞানিক নাম যে নেমফিয়া নোসালি, তাই না? তো এই নেমফিয়া নোসালির হচ্ছে যে নেমফিয়া হচ্ছে যে গণ নাম, আর নেমফিয়া নোসালি হচ্ছে প্রজাতি নাম। তাহলে এই কথাগুলো একটু অ্যাড করে দিবেন, তাহলে এই হবো। জাস্ট এটাই। আর 8টা পয়েন্ট যেটা আছে 8টা পয়েন্ট খালি অ্যাডিশনাল দিয়ে দিবেন, ঠিক আছে? তারপরে বলছে উদ্দীপকে বিয়ের নামকরণের পদ্ধতি। বিয়ের নামকরণ বলতে রুই মাছ, রুই মাছ হচ্ছে বৈজ্ঞানিক নাম কি, ল্যাবিওরোহিটা, তাই না? তো ল্যাবিওরোহিটা কেমনে, এই দ্বিপদ নামকরণ পদ্ধতি অবলম্বন করে করতে হবে। তার মানে 8টা পয়েন্ট। আর ল্যাবিওরোহিটা হচ্ছে ল্যাবিও হচ্ছে যে কি গণ নাম, আর ল্যাবিওরোহিটা হচ্ছে প্রজাতি নাম। তো এই দুইটা ওয়ার্ড খালি বৈজ্ঞানিক নাম রাইট করে আর 8টা পয়েন্ট দিয়ে দিবেন, শেষ। ই নামকরণের পদ্ধতি সেম কোশ্চেন দেখছেন, একদম একই কোশ্চেন দেখছেন বারবার আসছে, খালি জাস্ট খালি ইসেন্স মানে ওই কি বলে জীবটার নামটা খালি চেঞ্জ। যেমন রুই মাছ ছিল, শাপলা ছিল, নতুন প্রজাতির উদ্ভিদ ছিল, জাস্ট এগুলাই। তাহলে এই ঘুরা ফিরা এগুলাই আসবে, বুঝতে পারছেন? উদ্দীপকে এ ও এফ এর শ্রেণীবিন্যাসগত ভিন্ন আছে। তাহলে এ ও এফ, এ বলতে কি বোঝাইতে মানুষ, আর এফ বলতে কি বোঝাইতেছে ইস্ট বুঝাইতেছে। এদের শ্রেণীবিন্যাসগত পার্থক্য বলতে কি বোঝায় বলেন তো? শ্রেণীবিন্যাসগত ভিন্ন কেন, কারণ এই হচ্ছে যে কোন রাজ্যের মানুষ, মানুষ হচ্ছে অ্যানিমিলিয়ার রাজ্যের না। আর ইস্ট হচ্ছে যে কোন রাজ্যের, হচ্ছে যে ফানজাই রাজ্যের। তাহলে এদের তো অবশ্যই শ্রেণীগণ্য মানে শ্রেণীবিন্যাসগত পার্থক্য থাকবে। কেন থাকবে, কারণ এদের বৈশিষ্ট্যগত পার্থক্য আছে। তাহলে অ্যানিমিলিয়ার বৈশিষ্ট্য 8টা লিখে ফেলাবেন, এদিকে হচ্ছে যে ইস্টের 8টা বৈশিষ্ট্য লিখে ফেলাবেন। জাস্ট দুইটার মধ্যে জাস্ট একটা লাইন লিখে দিবেন যে দুইটার মধ্যে ভিন্নতা এই কারণে, বৈশিষ্ট্যগত ভিন্নতার কারণে এদের শ্রেণীবিন্যাসগত ভিন্ন। জাস্ট এই একটা লাইন লিখে দিবেন, বুঝতে পারছেন? যে শ্রেণীবিন্যাসগত ভিন্ন কেন, কারণ এদের মানুষের হচ্ছে যে অ্যানিমিলিয়া হচ্ছে রাজ্যের, অ্যানিমিলিয়া রাজ্যের বৈশিষ্ট্যগুলো এই আর হচ্ছে যে ইয়ে ইস্ট হচ্ছে যে ফানজাই রাজ্যের বৈশিষ্ট্যগুলো এই, যে কারণে এদের হচ্ছে বৈশিষ্ট্য মানে বৈশিষ্ট্যগুলোর মধ্যে ভিন্নতার কারণে শ্রেণীবিন্যাসগত ভাবে এরা ভিন্ন। জাস্ট এতটুকু একটা লাইন লিখে দেবেন লাস্টে, শেষ। তাহলে কোশ্চেন তো বুঝতেই পারতেছি যে কিভাবে আসে, ওইরকম ভাবে আসবে। তারপরে এখানে টাইপ টু যদি বলি, যেমন এরকম দুইটা চিত্র দেওয়া থাকবে, একটা দুইটা এরকম একটা দুইটা চিত্র দেওয়া থাকবে, যে একটা চিত্রের সাথে আরেকটা চিত্রের হচ্ছে গেল ম্যাচ করাইতে বলবে বা ডিফারেন্স লিখতে বলবে। সেটাই যখন দেখি
যে ফার্স্ট কোশ্চেন বলছে এ কোন রাজ্যের অন্তর্গত, তাহলে এ দেখে আমি কারে মনে হইতেছে এরা ছত্রাক না ব্যাঙের ছাতার মতো ছত্রাক। তাহলে ব্যাঙের ছাতার ক্ষেত্রে এরা কোন রাজ্যের? ফানজাই রাজ্যের। ফানজাই, তাহলে ফানজাই রাজ্যের যদি হয় তাহলে এদের কি অন্তর্গত এটা ব্যাখ্যা করতে বলছে, তাহলে অবশ্যই বৈশিষ্ট্যগুলো লিখে দিবেন। শেষ। আমি যদি ফানজাই রাজ্যের বৈশিষ্ট্য জানি তাহলে এখানে লিখে দেবো যে এ হচ্ছে যে হলো ছত্রাক, এ হচ্ছে ফানজাই রাজ্যের অন্তর্গত, and ব্যাখ্যা করবেন যে এদের বৈশিষ্ট্যগুলো ব্যাখ্যা করবেন, 8টা পয়েন্ট দিয়ে দিবেন। শেষ। এরপরে বি রাজ্যের বৈশিষ্ট্যগত মানে বললি লেখো বি রাজ্য কারা, এটা দেখতে কিসের মতো? পুতির মালার মতো, অর্থাৎ ফিলামেন্টাস আকার আছে। তাহলে ফিলামেন্টাস আকারে কারা থাকে? প্রথম রাজ্যে অর্থাৎ মনের রাতে থাকে। তাহলে মনের রাতে এটা অ্যাকচুয়ালি উদাহরণটা হচ্ছে যে নষ্টকের উদাহরণ, ঠিক আছে? নষ্ট। তো এইটা হচ্ছে নষ্টকের উদাহরণ। নষ্ট কি? মনেরা রাজ্যের। তাহলে মনেরা রাজ্যের, তাহলে এখন বাকি বৈশিষ্ট্যগুলো লিখবেন। তারপরে বলছে উদ্দীপকে সি এর রাজ্যগত বৈশিষ্ট্য। সি কেরা? দুয়েল। দুয়েল কেরা? প্রাণী না। তাহলে প্রাণী কেরা? অ্যানিমেলিয়া রাজ্য। তাহলে অ্যানিমেলিয়া রাজ্যের হচ্ছে যে বৈশিষ্ট্যগুলো এখানে ব্যাখ্যা করবেন। তারপরে ডি কোন রাজ্যে অন্তর্ভুক্ত? ডি হচ্ছে যে এটা দেখতে কিসের মতো? ডায়াটম। তাহলে ডায়াটম কোন রাজ্যের? প্রতিষ্ঠা রাজ্যের, রাইট? তাহলে ডায়াটন যদি প্রতিষ্ঠা রাজ্যের হয় তাহলে প্রতিষ্ঠা রাজ্যের হচ্ছে বৈশিষ্ট্য বলে দিবেন। উদ্দীপকে ই রাজ্যগত অবস্থান। ই কেনা? ই হচ্ছে যে দেখে কিসের মতো মনে হইতেছে? উদ্ভিদ একটা, যে কোনো একটা ধরনের উদ্ভিদ, তাই না? তো এই উদ্ভিদের হচ্ছে যে এখন কি বলবেন? বৈশিষ্ট্যগত উদ্ভিদ বলবেন, অর্থাৎ প্লান্টের হচ্ছে যে কি বলবেন? মানে বৈশিষ্ট্যগুলা বলবেন, ঠিক আছে না? তো এই জিনিসগুলাই তাই ঘুরে ফিরে প্রত্যেকটা। এরপরে বলছে উল্লিখিত ই এ থেকে উন্নত। ই হচ্ছে যে এর থেকে উন্নত কেন? এ হচ্ছে যে হলো ছত্রাক, আর হচ্ছে যে ই হচ্ছে যে হলো উদ্ভিদ। তাহলে উদ্ভিদ তো উন্নত থাকবে কারণ এরা বহুকোষী। তারপরে এরা হচ্ছে যে হলো কি, এদের হচ্ছে যে নিউক্লিয়াস সুগঠিত, এদেরও সুগঠিত। বাট উদ্ভিদের ক্ষেত্রে উন্নত কি থাকে? টিস্যুতন্ত্র থাকে, কিন্তু ছত্রাকের ক্ষেত্রে উন্নত টিস্যুতন্ত্র নাই। এরা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে, এরা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না। এদের ফুল পাতা ইত্যাদি বিভিন্ন আকার আকৃতি আছে, কিন্তু এদেরকেও মানে এদের অঙ্গকে বিভিন্ন আকার আকৃতি ভাগ করা যায় না। তারপরে এরা হচ্ছে যে সুপুষ্পক, উদ্ভিদ গুলা সুপুষ্পক, আর হচ্ছে যে ছত্রাক কি সুপুষ্পক না, মানে অপুষ্পক যেটাকে বলি। তো এই জিনিসগুলা মানে জাস্ট ব্যাখ্যা করে লিখে দিবেন, যা সুন্দর করে গুছিয়ে, ঠিক আছে? তারপরে বি ও ডি হচ্ছে একই রাজ্যে অন্তর্ভুক্ত না। বি কেরা? এখানে নষ্টক, আর ডি কেরা হচ্ছে যে ডায়াটন। ডায়াটন হচ্ছে প্রতিষ্ঠা, আর এইটা হচ্ছে মনেরা। তাহলে এইটার বৈশিষ্ট্যগুলো লিখে দিবেন, এটার বৈশিষ্ট্য লিখে দিবেন। যেহেতু এদের বৈশিষ্ট্যগত ভিন্ন তাই এরা একই রাজ্যের অন্তর্ভুক্ত না। তাহলে কোশ্চেন তো বুঝতেছি যে ঘুরে ফিরে এই একই, ঠিক আছে? যে একটা রাজ্যের সাথে আরেকটা রাজ্যের ম্যাচিং বা তুলনামূলক ব্যাখ্যা, কম্পেয়ার। তো এই জিনিসগুলাই ঘুরে ফিরে, তার মানে আমরা টোটাল আমি মানে দিন শেষে কি বুঝলাম যে আমরা যদি এই 5টা রাজ্যের বৈশিষ্ট্যগুলো যদি ভালো করে পারি বা পড়ি, তাহলে আমার এই চ্যাপ্টারের মধ্যে তেমন কিছু পড়াই নেই, দলে চলে আমি যে কোনো কোশ্চেন আসলে আনসার করে পারবো, ঠিক আছে না? তো বক বক করলাম, ঠিক আছে? তো বুঝতেই পারতেছেন যে খুবই দ্রুত গেছি। কেন দ্রুত গেছি? কারণ সময় নেই। আর প্রথম চ্যাপ্টার এটা সহজ, যেটা পড়ানোর দরকার ছিল সেটা বললাম যে 5টা রাজ্যের বৈশিষ্ট্য। এখনো বলতেছি 5টা রাজ্যের বৈশিষ্ট্য ভালো করে মুখস্থ করে ফেলেন। ওই যে 8টা পয়েন্ট দিয়ে দিছি, 8টা কোশ্চেন প্রত্যেক রাজ্যকে করবেন, দেন আনসার বের করে জাস্ট মুখস্থ করে ফেলবেন যে এইভাবে পড়ার লাগে, ঠিক আছে? তো আজকে এতটুকুই, ঠিক আছে? তো বেশি না পড়াই। তো নেক্সট ক্লাস ইনশাল্লাহ দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পড়াশোনা করেন, ইনশাল্লাহ ভালো কিছুই হবে, ঠিক আছে? ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।